ম্যাজিক ম্যাথ অ্যান্ড জিআই চ্যানেলটিতে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকের ভিডিওটিতে করা হবে দশম শ্রেণীর অর্থাৎ মাধ্যমিকের অঙ্ক বইয়ের কোষে দেখি 1.1 এর অঙ্কগুলো। এর আগের ভিডিওতে 1 থেকে 5 পর্যন্ত অঙ্কগুলো করা হয়ে গেছে, তোমরা চাইলে অঙ্কগুলো আগে দেখে নিতে পারো আমার প্লেলিস্টে গিয়ে। তো আজকে স্টার্ট করা হবে 6 থেকে। দেখো 6-এর প্রথম অঙ্কটাতে কি বলা হয়েছে। 6-এর প্রথম অঙ্কটিতে বলা হয়েছে একটি আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং তার প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। অর্থাৎ এখানে বলা হয়েছে দেখো একটি আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। তার মানে কি বলা হয়েছে দেখো, যদি এটাকে ছবি এঁকে তোমাকে দেখাতে চাই। ধরো এটি একটি আয়তক্ষেত্র। এবার এই আয়তক্ষেত্রের এই যে কর্ণ রয়েছে সেই কর্ণটি হচ্ছে 15 মিটার, তাই তো। এবং আর কি বলা আছে, এখানে বলা আছে যে তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। অর্থাৎ যদি এদিকের প্রস্থ হয়, সেই প্রস্থকে যদি আমরা x মিটার ধরি, তাহলে তার দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য হবে তার থেকে 3 মিটার বেশি, অর্থাৎ x + 3 মিটার, তাই তো। তো এবার দেখো অঙ্কটা যদি আমরা করতে চাই তাহলে ধরে নিতে পারো যে এভাবে তোমরা লিখতে পারো যে মনে করি বা ধরি আয়তক্ষেত্রের প্রস্থ সমান সমান x মিটার। তাহলে কি হবে? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি প্রস্থ যদি x মিটার হয়, তাহলে দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য যেহেতু কোশ্চেনে বলা ছিল 3 মিটার বেশি, তাহলে দৈর্ঘ্য হবে x + 3 মিটার, তাই তো। এবার দেখো তোমরা এখানে ছবিটি ছিল, এখান থেকে যদি ভালো করে খেয়াল করো তাহলে দেখতে পারবে এই যে এই পাশের ভাগটা রয়েছে, অর্থাৎ এটি একটি ত্রিভুজ হয়েছে এবং এটি সমকোণী ত্রিভুজ হয়েছে। সমকোণী ত্রিভুজের আমরা বলতে পারি এটা উচ্চতা, এটা ভূমি, আর এটা অতিভুজ। তাহলে তোমরা কি জানো, একটা সূত্র যে আছে প্রশ্নানুসারে আমরা বলতে পারি, প্রশ্নানুসারে তোমরা জানো লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখানে লম্ব কি বলতে কি আছে? লম্ব বলতে x স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ভূমি বলতে কত আছে এখানে? x + 3 তার স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার। তো অতিভুজ এখানে কত আছে? অতিভুজ আছে 15। তাহলে আমি দিয়ে দিলাম 15 স্কয়ার। এবার এটাকে যদি তোমরা সিম্পলিফাই করো তাহলে কি আসবে দেখো। এটাকে সিম্পলিফাই করলে এখানে তো x স্কয়ার ছিল, x স্কয়ার থাকলো প্লাস, এবার এটাকে তোমরা যদি ধরে নাও a + b হোল স্কয়ার, তাহলে কি লেখা যাবে? a স্কয়ার প্লাস 2ab, অর্থাৎ এটা a এটা b, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। b স্কয়ার বলতে এখানে 3 স্কয়ার, আর সমান 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 এ পাশে কি আছে? এ পাশে 15 আছে, 15 স্কয়ার করলে কত হবে? 225, তাই তো। তাহলে দেখো এখানে কত হচ্ছে? এখানে হচ্ছে x স্কয়ার আর x স্কয়ার দুটো মিলে 2x স্কয়ার প্লাস এখানে 3 × 2 = 6, তার মানে 6x প্লাস এখানে 3-এর স্কয়ার করলে 3 × 3 = 9 হবে। আর এই যে 225 ছিল, সেই 225কে যদি আমরা এই পাশে নিয়ে আসি, অর্থাৎ এই যে সমান চিহ্নটা রয়েছে তার বাঁ পাশে নিয়ে আসলে কি হবে? এটা -225 হয়ে যাবে। এটা সমান সমান এ পাশে কি থাকবে? 0, তাই তো। তাহলে দেখো এবার এ পাশে লিখে দিলাম 2x স্কয়ার থাকলো, এখানে প্লাস 6x যা ছিল লিখে দিলাম, প্লাস এখানে তোমাকে ইকশো করতে হবে এই 225 থেকে এই 9 মাইনাস করতে হবে। তাহলে কত থাকে? 225 থেকে 9 মাইনাস করে দিলে থাকবে হচ্ছে 9 আছে 15 হতে 6 হাতের 1, এখানে হলো 1 আর এখানে 2, 216 সমান সমান এ পাশে কি থাকবে? 0। এবার দেখো তোমার প্রত্যেকটি নাম্বার যা আছে প্রত্যেকটি নাম্বারকে 2 দিয়ে ভাগ করা যায়, অর্থাৎ আমি যদি প্রত্যেকটিকে 2 দিয়ে ভাগ করে লিখি তাহলে কি থাকবে? x স্কয়ার প্লাস 3x মাইনাস, এটা মাইনাস হয়ে যাবে, -108 = 0। তো অঙ্কটা এখানেই শেষ। দেখো তোমাদের অঙ্কতে কি বলা হয়েছিল? অঙ্কতে বলা হয়েছিল যে নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। তো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলতে কি বোঝায় আমি আমার আগের ভিডিওতে বুঝিয়েছিলাম, তোমরা চাইলে আমার প্লেলিস্ট থেকে দিয়ে ভিডিওটি গিয়ে দেখতে পারো। ax স্কয়ার প্লাস bx প্লাস c = 0 একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের গঠন হয় এই রকম। তো এর সম্পর্কে বিশদ আলোচনা করা আছে আমার এর প্রথম পার্ট 1 ভিডিওটিতে। তো চলো আজকের পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেনে কি বলা হয়েছে দেখো।
পরের যে কোশ্চেন সেটাতে বলা হয়েছে এক ব্যক্তি 80 টাকায় কয় কিগ্রা চিনি ক্রয় করলেন, তিনি যদি ওই টাকায় আরও 4 কিগ্রা চিনি বেশি পেতেন তবে তার প্রতি কিগ্রা চিনির দাম 1 টাকা কম হতো, তাই তো? তাহলে আমরা ধরে নেব প্রতি কিগ্রা চিনির দাম এক্স টাকা। দেখো এখানে কি আছে, এক ব্যক্তি 80 টাকায় কয় কিগ্রা চিনি ক্রয় করলেন, যদি ওই টাকায় তিনি আরও 4 কিগ্রা চিনি বেশি পেতেন তবে তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো, কিগ্রা প্রতি চিনির দাম কম হতো। আচ্ছা, এখানে ধরতে হবে, আমরা ধরে নিব যে তিনি মোট এক্স কেজি চিনি ক্রয় করেছিলেন। তিনি, আচ্ছা ধরি মোট এক্স কেজি চিনি ক্রয় করেছিলেন, তাই তো? এক্স কেজি চিনি ক্রয় করেছিলেন। এবার তোমরা একটা জিনিস খেয়াল করো, যদি এক্স কেজি চিনি ক্রয় করে থাকেন আর তিনি এখানে কোশ্চেনে বলা ছিল যে 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করেছিলেন। আচ্ছা, 80 টাকায় যদি চিনি কিনে থাকেন তাহলে এক্স কেজি চিনির দাম 80 টাকা, তাই তো? এক্স কেজি চিনির দাম যদি 80 টাকা হয় তাহলে 1 কেজি চিনির দাম কত হবে? অতএব 1 কেজি চিনির দাম কত হবে? 1 কেজি চিনির দাম হবে, দেখো মোট কিনেছিল এক্স কেজি চিনি, কিনেছিল 80 টাকা দিয়ে, তাহলে 1 কেজি চিনির দাম কত হবে? 80/x টাকা। মোট কিনেছিল চিনি কতগুলো? এক্স কেজি, তাই তো? আর 1 কেজি চিনির দাম তাহলে হবে 80/x টাকা, কারণ টোটাল 80 টাকা দিয়ে চিনি কিনেছিল। এবার দেখো তারপরে কন্ডিশনাল কোশ্চেনে কি বলা হয়েছে, পরে বলা হয়েছে যদি ওই টাকায় আরও 4 কিগ্রা চিনি বেশি পেতেন তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো, কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। তো এটা ছিল 1 কেজি চিনির দাম। এবার আরও 4 কেজি চিনি বেশি, 4 কেজি চিনি যদি বেশি পেত তাহলে কি হতো? দেখো 4 কেজি চিনি বেশি পেলে, যদি 4 কেজি চিনি আরও বেশি পেত তাহলে টোটাল চিনির দাম কত হতো? টোটাল চিনির দাম অর্থাৎ প্রতি কেজি চিনির দাম কত হতো? 4 কেজি বেশি পেলে চিনির প্রতি কেজি দাম হতো কত হতো? 4 কেজি যদি চিনি বেশি পেত, আগে দেখো আগে পেত এক্স কেজি, এখন পাবে আরও এক্স প্লাস 4 কেজি। তাহলে দেখো চিনি তো 80 টাকা দিয়ে কিনেছিল, এখন আরও কয় কেজি বেশি পাবে? 4 কেজি, তার মানে এক্স প্লাস 4 টাকা। এটা হবে হচ্ছে বর্তমান চিনির দাম, তাই তো? এটা ছিল আগে চিনির দাম, এটা বর্তমান চিনির দাম, 1 কেজি চিনির দাম। তাহলে প্রশ্নানুসারে কী লেখা যেতে পারে? প্রশ্নানুসারে তোমরা লিখতে পারো, প্রশ্নানুসারে দেখো কোশ্চেনে কি বলেছিল, আগে যে চিনি কিনেছে আর এখন যে চিনি কিনবে, এখনকার চিনির দাম প্রতি কেজি 1 টাকা কম হতো। তাহলে আগের চিনির দাম ছিল এটা, বর্তমানে চিনির দাম এটা, তাহলে কোনটাতে কম আছে? এটাতে কম আছে। তার মানে আমরা লিখতে পারি এই যে 80/x এই টাকাটা মাইনাস 80/x প্লাস 4 এই টাকাটা, এটা সমান সমান 1 টাকার সমান। এবার এটাকে সিম্পলিফাই করো, তাহলে চলে আসবে 140 অধিকার সমীকরণ। তো এটা করতে গেলে কি করতে হবে? আমি উপর থেকে দুই পাশ থেকে 80 কমন নিয়ে নিলাম। 80 কমন নিলে কি থাকবে? এখানে 1/x মাইনাস 1/x প্লাস 4 থাকলো সমান সমান 1। এরপরে এই ভেতরের যে ছিল এটাকে লসাগু করে মাইনাস করতে হবে। লসাগু করলে কি হবে? x প্লাস 4। আর এই পাশে যে 80 ছিল সেটাকে আমি 1/80 করে দিলাম। এবার দেখো x এর সাথে এটা ভাগ করে তারপর এটা দিয়ে গুণ করে উপর লিখতে হয়। তো এটাতে এটা ভাগ করলে x আর x ক্যান্সেল হয়ে গেল, বাকি থাকবে x প্লাস 4, তারপরে মাইনাস দিলাম। এবার এটার সাথে এটা ভাগ করে অর্থাৎ এটা ক্যান্সেল হয়ে গেল, বাকি থাকলো x এর সঙ্গে উপরে গুণ করলে থাকবে x। তো এবার এখানে দেখো এখানে মাইনাস x আছে, এখানে প্লাস x আছে, তার মানে এই দুটো তো এমনিতেই ক্যান্সেল হয়ে গেল। বাকি কি থাকলো? উপরে 4, নিচে যদি আমি গুণ করে দিই তাহলে x স্কোয়ার প্লাস 4x, x দিয়ে এটা গুণ করলে x স্কোয়ার, এটার সাথে এটা গুণ করলে 4x সমান সমান 1/80। এবার এটাকে কোনাকুনি গুণ করতে হবে। কোনাকুনি গুণ করলে দেখো কি থাকে? এদিকে x স্কোয়ার প্লাস 4x সমান 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 এদিকে এটা দিয়ে গুণ করলে থাকবে হচ্ছে 320। এবার এই 320 যদি আমি এই পাশে নিয়ে আসি, 320 এই পাশে নিয়ে আসলে কি হবে? x স্কোয়ার প্লাস 4x মাইনাস 320 সমান সমান 0।
হলো। তো এটা হয়ে গেল 41 দ্বিঘাত সমীকরণ। তো চলো এর পরবর্তী কোশ্চেনে কি বলেছে দেখা যাক। এর পরবর্তী যে কোশ্চেন রয়েছে 6 নম্বর, সেখানে বলা হয়েছে, দেখো সেখানে বলা হয়েছে 6-এর 3 নম্বর, দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিমি। একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে ট্রেনটি দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা সময় কম লাগতো, তাই তো? তাহলে তোমাকে ট্রেনের গতিবেগ ধরে নিতে হবে। তো 3 নম্বর এবার ধরে নেব কি, যে ধরি ট্রেনের গতিবেগ, ধরি ট্রেনের গতিবেগ x কিমি প্রতি ঘন্টা, অর্থাৎ 1 ঘন্টায় x কিমি যেতে পারে, তাই তো? দেখো 1 ঘন্টা যদি x কিমি যেতে পারে, তাহলে 300 কিমি দূরত্ব যেতে ওর কত সময় লাগবে? তো তোমরা আশা করি জানো, না জানলে আমি বলে দিচ্ছি। সময় সমান সমান দূরত্ব বাই গতিবেগ, এটা একটা সূত্র থাকে, তোমরা আশা করি সবাই জানো। তাহলে দেখো এবার যদি আমি প্রশ্নানুসারে লিখতে চাই, একদম প্রশ্নানুসারে কি লেখা যেতে পারে? দেখো টোটাল দূরত্ব কত ছিল? 300। তাহলে আমি লিখে দিলাম 300 কিমি, তার গতিবেগ কত ধরেছি? x কিমি প্রতি ঘন্টা। তাহলে আমি যদি দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করি তাহলে হয়ে যাবে সময়। এরপর এটাকে দিয়ে দিলাম মাইনাস। এবার মাইনাস দেওয়ার পর দেখো পরবর্তীতে তো আবার সেম দূরত্ব যাবে না, একই দূরত্বই যাবে, তাহলে সেই দূরত্ব 300ই থাকলো এখানে। আর এবার গতিবেগ কত হবে? দেখো কোশ্চেনে বলেছে এখন গতিবেগ হবে প্রতি ঘন্টায় 5 কিমি বেশি। 5 কিমি যদি বেশি হয় তাহলে বর্তমানের গতিবেগ কত হবে? বর্তমানে গতিবেগ হবে x প্লাস 5। দেখো এটা ছিল দূরত্ব বাই সময়, এটাও দূরত্ব বাই সময়, দূরত্ব বাই গতিবেগ, এটাও দূরত্ব বাই গতিবেগ। তো দূরত্ব বাই গতিবেগ মানে কি হয়? সময়। এটাও দূরত্ব বাই গতিবেগ, তার মানে সময়। আচ্ছা, আগের যে সময়টা ছিল এই সময়টা আর বর্তমানে যে সময়টা সেই সময় কতখানি ডিফারেন্স? সেই সময়ের ডিফারেন্স এখানে বলা আছে 2 ঘন্টা সময় কম লাগতো, তার মানে এই সময়টা 2 ঘন্টা কম আছে। তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে 2 ঘন্টার সমান হবে। তো এটাকে যদি সিম্পলিফাই করো তাহলে চলে আসবে 41 দ্বিঘাত সমীকরণ। তো এটাকেও সেম আগেরটার মতো করেই করব, x আর এখানে x প্লাস 5 লসাগু নিয়ে নিলাম। আর এই যে 300 ছিল, এই 300টাকে মনে করো দুটো থেকে আমি কমন নিয়ে এই পাশে ভাগ করে দিলাম 2/300 হলো। তো এবার 300 দিয়ে 2 ভাগ করে দেওয়া মানে কি? এই পাশে মনে করো উপরে 1 আছে, এই পাশেও 1 আছে, আমি একটা লাইন স্কিপ করে দিলাম তাড়াতাড়ি হওয়ার জন্য। তো এবার দেখো x এর সঙ্গে x ক্যান্সেল হয়ে গেল, থাকলো x প্লাস 5। এবার x প্লাস 5 উপরে ছিল 1, তাহলে কি থাকবে? এখানে x প্লাস 5 থাকবে মাইনাস। এবার x প্লাস 5 x প্লাস 5 মিলে গেল, বাকি থাকলো x। এবার x দিয়ে উপরে গুণ করলে কি হবে? শুধুমাত্র x থাকবে। এবার দেখো আগের অঙ্কটির মতোই এই x আর এই x কাটা চলে গেল, তাই তো? এবার এখানে যদি কাটাকাটি করো 2 দিয়ে নিচে কাটলে হয়ে যাবে 150। এবার তোমাকে কোনাকুনি গুণ করতে হবে। কোনাকুনি গুণ করার আগে আমি এই গুণটা একবার করে দিই, এটাকে গুণ করলে কি হয়ে যাবে? x স্কোয়ার প্লাস 5x, তাই তো? x স্কোয়ার প্লাস 5x হয়ে গেল। আর এদিকে গুণ করলে এই পাশে যেহেতু কিছু নেই, তার মানে এটাই থাকতো সমান সমান। এবার এই পাশে গুণ করতে হতো, এই পাশে গুণ করা বলতে এখানে 150 আছে আর এখানে 5 আছে, 150কে 5 দিয়ে গুণ করলে কত হয়? 750। অতএব এই 750 যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে? x স্কোয়ার প্লাস 5x মাইনাস 750 সমান সমান 0, যেটা হয়ে গেল 41 দ্বিঘাত সমীকরণ। তো আশা করি বোঝা গেল। তো চলো আজকের পরবর্তী অঙ্কটিতে যাওয়া যাক। আজকের পরের যে অঙ্কটি রয়েছে সেই অঙ্কটি দেখো এখানে কি বলেছে। এখানে বলা হয়েছে যে একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন। তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা তার লাভ হলো, তাই তো? তো এবার 4 নম্বর অঙ্কটিতে কি করতে হবে? দেখো 4 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে একটি ঘড়ি বিক্রেতা যত টাকা দিয়ে ঘড়ি কিনেছে ঘড়িটি তত পার্সেন্ট লাভ হয়েছে, কিন্তু বিক্রি করেছে কত টাকা দিয়ে? বিক্রি করেছে 336 টাকা দিয়ে। তাহলে আমরা ধরে নিব ঘড়িটির ক্রয় মূল্য কত। অতএব আমরা ধরে নিলাম ঘড়িটির ক্রয় মূল্য
সমান সমান এক্স টাকা। এবার কোশ্চেনে কি বলা ছিল? কোশ্চেনে বলা ছিল যত টাকা দিয়ে কিনেছে তার তত পার্সেন্ট লাভ হবে। তাহলে লাভ কত হয়েছে? লাভ এক্স পার্সেন্ট হবে, তাই তো? দেখো ক্রয় মূল্য এক্স টাকা ধরেছি আর লাভ তত পার্সেন্ট মানে এক্স পার্সেন্ট লাভ হবে। তাহলে বিক্রয় মূল্য কত হবে? অতএব বিক্রয় মূল্য কত হবে? দেখো এক্স টাকা তো আমার ক্রয় মূল্য ছিলই, এখানে আমি এক্স ছিল তার সঙ্গে আরও লাভ যেটা হবে সেটা যোগ করলে তবে হবে বিক্রয় মূল্য। তো এখানে লাভ হবে হচ্ছে এক্স এর এক্স পার্সেন্ট, তাই তো? এক্স এর এক্স পার্সেন্ট বলতে এক্স ইন্টু এক্স বাই 100। এবার এটা হয়ে যাবে বিক্রয় মূল্য। তো এটাকে একটু সিম্পলিফাই করো, সিম্পলিফাই করলে কত আসে দেখো। এখানে এক্স থাকলো প্লাস এখানে উপরে গুণ করলে কি হবে? এক্স স্কোয়ার বাই 100, এটা হয়ে গেল এত টাকা। এই টাকাটা হবে হচ্ছে বিক্রয় মূল্য। এবার প্রশ্ন অনুসারে বলতে পারি এই যে বিক্রয় মূল্য আর কোশ্চেনে যে বিক্রয় মূল্য দেওয়া ছিল সেই দুটো সমান হবে। কোশ্চেনে বিক্রয় মূল্য কত টাকা দেওয়া ছিল? কোশ্চেনে বিক্রয় মূল্য দেওয়া ছিল 336 টাকা। অতএব আমরা প্রশ্ন অনুসারে বলতে পারি যে এক্স প্লাস এক্স স্কোয়ার বাই 100 এই যে টাকাটা হবে সেটা হবে 336 টাকার সমান। এবার এটাকে যদি সিম্পলিফাই করো তাহলে চলে আসবে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। দেখো এটা লসাগু করলে কত হবে? নিচে 100। এবার 100 এটা নিচে যেহেতু কিছু নেই তাহলে 100 এটার সাথে সরাসরি গুণ করতে হবে। তো সরাসরি গুণ করলে কি হয়ে যাবে? এখানে হবে 100 এক্স প্লাস এখানে 100 তো ভাগ করলে ক্যান্সেল হয়ে গেল, বাকি থাকলো এক্স স্কোয়ার সমান সমান 336। এবার এটাকে কোনাকুনি গুণ করতে হবে। আচ্ছা কোনাকুনি গুণ করলে এদিকে দেখো নিচে কিছু নেই, তার মানে এখানে যা আছে তাই থাকবে। 100 এক্স প্লাস এক্স স্কোয়ার সমান সমান এদিকে 336কে যদি 100 দিয়ে গুণ করা হয় তাহলে হবে 33600 হলো। এবার এটাকে একটু সাজিয়ে গুছিয়ে লিখি। দেখো এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার সামনে নিয়ে আসলাম, এটা এই পাশে ছিল, এই হচ্ছে প্লাস 100 এক্স দেওয়া হলো, আর এই যে ছিল 33600 সেটা এই পাশে আসলে মাইনাস 33600 সমান সমান এই পাশে কি থাকবে? 0। তাহলে এটা হয়ে গেল একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আচ্ছা চলো পরবর্তী অঙ্কটিতে দেখা যাক। পরবর্তী অঙ্কটিতে কি বলা হয়েছে? পরের যে অঙ্কটি রয়েছে সেটা দেখো। এখানে বলা হয়েছে স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি হলে রতন মাঝি স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসে 10 ঘন্টা সময় লাগে। স্রোতের বেগ 2 কিমি, তাই তো? তাহলে আমাদের নৌকার বেগটা কত সেটা ধরে নিতে হবে। স্রোতের বেগ যদি 2 কিমি হয়, তার আগে একটা জিনিস তো আমাকে বোঝাতে হবে, সেটা হচ্ছে সাপোজ মনে করো এইদিকে নদীর জল চলছে, তো জলের স্রোতের তো একটা বেগ থাকে, সেই বেগটা কত? সেই বেগটা এখানে দেওয়া আছে হচ্ছে 2 কিমি। স্রোতের বেগ হচ্ছে 2 কিমি প্রতি ঘন্টা। তাহলে আমাদের নৌকার যে বেগ হবে, অর্থাৎ স্থির জলে নৌকার যে বেগ আছে সেটা কত হবে? তাহলে আমাদের স্থির জলে নৌকার বেগ ধরে নিতে হবে। তো ধরে নিলাম, তো ধরি স্থির জলে নৌকার বেগ কত হবে? এক্স কিমি প্রতি ঘন্টা। এটা ধরে নেওয়া হলো যে স্থির জলে নৌকার বেগ এক্স কিমি প্রতি ঘন্টা। এবার দেখো একটা জিনিস তোমাদের খেয়াল করতে হবে। দেখো স্থির জলে তো নৌকা তো চলছেই, কিন্তু যদি মনে করো এইদিকে জলও যাচ্ছে এদিকে নৌকাও যাবে, তাহলে কি হবে? জল আর নৌকা দুটো যদি একই দিকে যায় তাহলে কি হবে? এদিকের গতিবেগটা প্লাস হয়ে যাবে, কারণ যখন স্রোতের দিকে যাবে তখন সেটা হয়ে যাবে তার গতিবেগ। স্রোতের দিকে গেলে গতিবেগটা হবে এক্স প্লাস টু কিমি প্রতি ঘন্টা, কারণ এদিকে জল তো যাবেই, তার সাথে নৌকাও যাবে, দুটোর গতিবেগ একসঙ্গে প্লাস হয়ে যাবে। আর যখন সেটা বিপরীত দিকে ফিরে আসবে তখন কি হবে? কারণ স্রোত যাচ্ছে যেদিকে, নৌকা তার উল্টো দিকে যাচ্ছে, তার মানে স্রোতের বেগ থেকে নৌকার যে বেগটা আছে সেটা মাইনাস হয়ে যাবে। অর্থাৎ এখানে লিখতে হবে এক্স মাইনাস 2 কিমি প্রতি ঘন্টা, তাই তো? এবার দূরত্ব কতটা ছিল? দূরত্ব দেখো কোশ্চেন দেওয়া ছিল 21 কিমি। তার মানে কি একবার 21 কিমি যাবে, একবার 21 কিমি আসবে। এবার তাহলে প্রশ্ন অনুসারে লিখলে কী হবে? প্রশ্ন অনুসারে দেখো দূরত্ব ছিল আমাদের 21 কিমি, তাকে যদি আমি দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করি তাহলে কি হবে? সেটা হয়ে যাবে সময়। দূরত্ব বাই গতিবেগ সমান সমান সময়, যেটা আগের অঙ্কটিতে বলা হলো, অর্থাৎ ডিস্টেন্স সময় বের করতে, টাইম ইজ ইকুয়াল টু ডি বাই এস, অর্থাৎ সময় সমান সমান দূরত্ব বাই
গতিবেগ, এটা হয়। তো 21 কিমি ছিল। এবার স্রোতের দিকে যদি যেতে হয় তাহলে কি তার কম সময় লাগবে, আর স্রোতের বিপরীতে আসলে তার বেশি সময় লাগবে, তাই তো। তো স্রোতের বিপরীতের যে গতিবেগ ছিল সেটা কত হবে, x-2। তাহলে এখানে লিখে দিলাম x-2। এই যে সময়টা ছিল, আবার স্রোতের দিকে যেতে যে সময়টা লাগবে, স্রোতের দিকে 21 সেই গতিবেগটা কত হবে, গতিবেগ ছিল হচ্ছে x+2। এই যে গতিবেগটা সময়টা হলো, এবার এটা দূরত্ব বাই গতিবেগ সমান সমান সময় হয়ে গেল। তো আমার স্রোতের বিপরীতে যেতে যে সময় লাগতো, স্রোতের দিকে আসতে যে সময় লাগে, সেইটার ডিফারেন্স কত আছে কোশ্চেনে বলা আছে, তার ডিফারেন্স নাকি 10 ঘন্টা। ডিফারেন্স বলেনি, ফিরে আসতে তার 10 ঘন্টা সময় লাগে, অর্থাৎ সরি এখানে একটু মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। ওখানে গিয়ে ফিরে আসতে, অর্থাৎ টোটাল গিয়ে এবং আসতে মোট সময় লাগে 10 ঘন্টা। অর্থাৎ এই যাওয়ার সময় আর আসার সময় দুটো প্লাস করলে হয়ে যাবে 10 ঘন্টার সময়। হয়ে গেল। তো চলো এবার এটাকে সলভ করা যাক। এটাকে সলভ করলে নিচে আমাদের অ্যাকচুয়াল বিশুদ্ধিকার সমীকরণ আনতে গেলে এই দুটোকে লসাগু করে যোগ করতে হবে। তো লসাগু করলে কি হবে, x-2 আর x+2, এই দুটো হয়ে গেল লসাগু নিচের। আর উপর থেকে আমি যদি 21 কমন নিয়ে এই পাশে ভাগ করে দিই 10/21, তাহলে এই পাশে কী থাকবে, মনে করো 21 চলে গেল, এই পাশে 1 আছে, এই পাশে 1 আছে এখন, তাই তো। তো এবার কি করতে হয়, এটার সাথে এটা মিলে গেল, তার মানে এটা দিয়ে উপরে প্লাস করতে হতো, তার মানে x+2-কে 1 দিয়ে গুণ করলে x+2 থাকবে। এরপর প্লাস দেওয়া হলো মাঝখানের, এবার এই x+2-র সাথে x+2 মিলে গেল, তো এখানে তো 21 আমি কমন নিয়ে ভাগ করে দিয়েছি, তো এখানে x-2 রয়েছে, তো x-2 যদি এখানে থাকে তার সাথে 1 দিয়ে গুণ করলে x-2 এখানে থাকবে। তো এবার উপরে দেখো কি কি কাটা যাচ্ছে, এই +2 আর -2 কাটা চলে গেল, উপরে থাকতেছে 2x। আর নিচে নিচে দেখো কি থাকবে, নিচে থাকবে হচ্ছে এখানে x-2 x+2। আমরা যদি এটাকে ধরি a - b × a + b, তাহলে সূত্র হয় a² - b², তোমরা হয়তো জানো। তো a² - b² যদি লেখা হয়, a² বলতে এখানে x² মাইনাস b² বলতে 2², তো 2² বলতে আমি একদম 4 লিখে দিলাম। আর সমান সমান এদিকে ছিল 10/21। তো এটাকে আরও একটু যদি ছোট করতে চাও, এই পাশের 2 দিয়ে এখানে কাটতে পারো, 5 দুগুণে 10। এবার করতে হবে কোনাকুনি গুণ। কোনাকুনি গুণ করলে দেখো, যদি এই পাশটা দিয়ে আগে গুণ করা হয় তাহলে কি থাকবে, এখানে x² মাইনাস 4×5 = 20 সমান, আর এই পাশে থাকবে হচ্ছে 21x হলো। এরপর এই x² এখানে থাকলো, এই 21xটা এই পাশে নিয়ে আসলে -21x হয়ে যাবে, আর এই পাশে -20 ছিল সমান সমান 0। তো এটা হয়ে গেল অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো আশা করি বোঝা গেল। চলো পরবর্তী অঙ্কটিতে যাওয়া যাক। আজকের পরের যে অঙ্কটি রয়েছে দেখো, 45 মিটার দীর্ঘ ও 40 মিটার প্রশস্ত একটি আয়তক্ষেত্রের খোলা মাঠের বাইরে চারপাশে সমান একটি রাস্তা আছে এবং ওই রাস্তার ক্ষেত্রফল 450 বর্গমিটার, তাই তো। তো তার মানে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে, কত নম্বর অঙ্ক আজকের, 8 নম্বর অঙ্ক। 8 নম্বর, দেখো একটা যদি বাগান এরকম ধরা হয়, সেই বাগানে কি বলা আছে, বাগানে এই যে দৈর্ঘ্য লম্বার দিক সেটা হচ্ছে 45 মিটার, আর এই যে চওড়ার দিক সেটা হবে হচ্ছে 40 মিটার, যেটা কোশ্চেনে বলা আছে 45 ও 40 মিটার। এবার এর চারপাশে সমান চওড়া একটি রাস্তা আছে, সমান চওড়া একটি রাস্তা আছে, এবং সেই রাস্তার ক্ষেত্রফল দেওয়া আছে কত, রাস্তার ক্ষেত্রফল বলা আছে এই যে দেখো 450 বর্গমিটার। তার মানে এটা সমান সমান হবে 450 বর্গমিটার, তাই তো। এবার রাস্তার কত সেটা দেওয়া নেই, রাস্তার কতটা চওড়া সেটা বলা নেই। তো আমরা ধরে নেব এই রাস্তার চওড়া আছে সেটা হচ্ছে x মিটার চওড়া। এবার x মিটার যদি চওড়া হয়, তোমরা যদি একবার খেয়াল করো, দেখো দৈর্ঘ্য বাগানের কত আছে 45, তো চওড়া যদি আমরা x মিটার ধরে নিই, তাহলে রাস্তা সহজে বাগানেরটা দৈর্ঘ্য হবে সেটা কত হবে, রাস্তা সহজে বাগানের দৈর্ঘ্য হবে সেটা হবে, দেখো এখানে x আছে তার মানে এই পার্টটুকু x, এবার এই পার্টটুকু x হওয়া মানে এখান থেকে এতটুকু x, আবার এই পাশেও তাই এতটুকু x হওয়া মানে এখান থেকে এতটুকু x, তার মানে এখানে x এখানে x এখানে 45, টোটাল কি হয়ে যাবে 45 প্লাস এই আর x মিলে 2x, এটা হয়ে যাবে দৈর্ঘ্যের দিক। আর প্রস্থের দিকও তাই হবে, প্রস্থ কত হবে 40 প্লাস 2x, তাই তো। তো এবার যদি লিখতে চাও, দেখো প্রশ্নানুসারে যদি আমি লিখি একদম একইবারে প্রশ্নানুসারে লিখতে কী হবে, আগে আমি সম্পূর্ণ ক্ষেত্রফলটা বের করব।
সম্পূর্ণ ক্ষেত্রফলের থেকে আমি মাঝখানে বাগানের যে ক্ষেত্রফল আছে সেটা বাদ দিয়ে দেবো। বাদ দিলে তাহলে রাস্তার যে ক্ষেত্রফল আছে সেটা পড়ে থাকবে। তাহলে সম্পূর্ণ ক্ষেত্রফল কী করে যায় তোমরা জানো, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র বা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করলে কত হবে, এই যে দৈর্ঘ্য কত হবে প্রথমটা 45 প্লাস 2x, এটার সাথে প্রস্থ গুণ করলে হবে হচ্ছে 40 প্লাস 2x। এটা হচ্ছে সম্পূর্ণ রাস্তা সহ বাগানের যে ক্ষেত্রফল ছিল সেটা। এবার এই ক্ষেত্রফল থেকে যদি আমি মাইনাস করে দিই শুধুমাত্র বাগানের ক্ষেত্রফল, তো শুধুমাত্র বাগানের ক্ষেত্রফল কত হবে, দেখো দৈর্ঘ্যের দিকে 45 আছে, প্রস্থের দিকে 40 আছে, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে 45 ইন্টু 40, এটা সমান সমান কত হবে, এটা সমান সমান হয়ে যাবে হচ্ছে 450 বর্গমিটার। কারণ সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল, তার থেকে বাগানের ভেতরটা বাদ দিয়ে দিলে বাকি থাকবে রাস্তার ক্ষেত্রফল, যেটা নাকি 450-এর সমান কোশ্চেনে দেওয়া ছিল। তো এবার এটাকে যদি সলভ করলে কি হবে, এই দুটোর সঙ্গে গুণ করতে হবে। এই দুটো গুণ করতে গেলে দেখো প্রথমে আমি গুণ করতেছি, 45 দিয়ে এটাকে গুণ করো, 45 দিয়ে এটাকে গুণ করলে কত হবে, 4 5 20 0, হাতের 2, 4 4 16 17 18 আর একটা 0 ছিল এখানে লিখে দিলাম, প্লাস এবার 45 দিয়ে এটাকে গুণ করব, 45 দিয়ে এটাকে গুণ করলে 45 দুগুণে 90, তার সাথে x লিখে দেওয়া হলো, বাস এটা দিয়ে এই দুটোকে গুণ করা হয়ে গেল। এবার এটা দিয়ে এই দুটো গুণ করতে হবে, তো এখানে প্লাস দিলাম, এটা দিয়ে গুণ করলে দেখো 40 দুগুণে 80x লিখে দিলাম। এবার 80x লেখার পরে এবার এটা দিয়ে এটাই করতে হবে, তো এটা গুণ করলে কত হবে, প্লাস 2 দুগুণে 4 আর x এর সঙ্গে x গুণ করলে x স্কোয়ার হলো। এতটুকু লেখার পরে এ পাশে মাইনাস ছিল, এই যে 45 ইন্টু 40, তো 45 ইন্টু 40 গুণ করলে আমরা এখনই করলাম, 45 ইন্টু 40 গুণ করলে হয় হচ্ছে 1800 সমান সমান 450, যেটা ছিল এই পাশে। এরপর কি করতে হবে, দেখো এখানে 1800 আছে, এখানে 1800 আছে, এটা মাইনাস এটা প্লাস, তো দুটো কাটা চলে গেল। বাকি কি থাকলো, আচ্ছা আমি 4x স্কোয়ার আছে সেটা সামনে লিখি, 4x স্কোয়ার সামনে লিখে দিলাম। এই পাশে আছে প্লাস 80x আছে আরও 90, তোমরা একবার যোগ করে দিতে পারো, 80 আর 90 যোগ করলে কত হবে, একবার যোগ করে লিখে দাও তাহলে সুবিধা হবে। 80 আর 90 170x হলো। আর এই যে 450 ছিল, সেই 450টা এই পাশে নিয়ে আসলে কি হয়ে যাবে, মাইনাস 450 সমান সমান 0, তাই তো, এটা হলো। এবার দেখো পরের লাইনে প্রত্যেকটি নাম্বার ডিভিজিবল বাই 2, অর্থাৎ 2 দিয়ে ভাগ করা যায়, তো 2 দিয়ে ভাগ করলে থাকবে 2x স্কোয়ার, এখানে প্লাস ছিল, প্লাস এই 170কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 85x, তাই তো, 85x মাইনাস 200, 450 অর্ধে কত হয় 225 সমান সমান 0। তো এটা হয়ে গেল 41 দ্বিঘাত সমীকরণ। তো আশা করি বোঝা গেল। আজকের মধ্যে এই পর্যন্তই। এর পরবর্তী ভিডিওতে পরের লেসন থেকে স্টার্ট করা হবে।